দাঁড় কাক, তাই বললে না মাম্মা? বছর দশেকের অদিতির গলায় অকৃত্রিম বিস্ময় আর মুগ্ধতা। দাঁড় কাক নয় সোনা, দাঁড় কাক। জ্যাকটয়ের বাংলা নাম হলো দাঁড় কাক। আর সব কাকের থেকে এই চেহারায় বড়। এই নামটা তো আগে কখনো শুনিনি, আর এমন বার্ডও আগে কখনো দেখিনি। অদিতি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। এই বাংলা শব্দটা তার কাছে নতুন। তার মা জয়িতা অমলিন হেসে বলল, তুই কিভাবে দেখবি মাম্মা? অবশ্য তোর কোনো দোষ নেই। এই নগরায়নের যুগে অন্যান্য অনেক প্রজাতির মতো এই প্রজাতিও লোপ পেতে বসেছে। আমি নিজেই এর আগে শেষ কবে দেখেছিলাম মনে করতে পারছি না। বোধহয় ছোটবেলায় স্কুলে পড়ার সময় দেখেছিলাম। হ্যাঁ, অনেকটাই তো বড় দেখছি, ঠিক গল্পের সেই কাকেশ্বর কুচকুচের মতো। কাল দুপুরেই যার কথা পড়লাম, পড়তে না পড়তে এসে হাজির। তাহলে মাম্মা, এর নাম কাকেশ্বর রাখি? জয়িতা একসঙ্গে অবাক আর খুশি হলো। মেয়ের ক্লাস 4-এর পাঠ্যক্রমে বাংলা ভাষার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে বটে, তবে তার হাল দুয়োরানির মতো। বাংলা পাঠ্য বইয়ের অবস্থাও তথৈবচ। সেই বইয়ের নীরস গদ্য এবং আড়ষ্ট ছড়া পড়ে মেয়ে তার মাতৃভাষার প্রতি আকর্ষণ হারাতে পারে, এই আশঙ্কায় জয়িতা কিছুদিন আগে অদিতিকে সুকুমার রায়ের একটা সংকলন কিনে দিয়েছেন। ফলও মিলেছে হাতে নাতে। এখন স্কুল থেকে ফিরে অদিতি নাকি সারাদিন সেই বই নিয়েই মেতে থাকছে। আবল তাবল শেষ করে সদ্য হজ বরলা ধরেছে। অন্তত সারাদিনের কাজের লোক মিনতিদি জয়িতাকে তেমনটাই জানিয়েছে। তবে বইয়ের কোনো চরিত্রের নাম ব্যবহারিক জীবনে প্রয়োগ এই প্রথম। কাকেশ্বর? তা খারাপ কি? এ তো চমৎকার নাম। ওই দেখো মাম্মাম, যাকে নিয়ে এত কথা, ঠিক এই সময় জানালার দিক থেকে তার সাড়া পাওয়া গেল। জয়িতা একবার সেদিকে চোখ ফেরালো। বাড়িটা একতলা। জানালার সামনে লোহার গ্রিল দিয়ে ঘেরা তাকের মতো জায়গা রয়েছে। এই মুহূর্তে তাদের শোবার ঘরের জানালার তাকে এই নতুন অতিথি সগৌরবে বসে রয়েছে। গ্রিলের ফাঁক গলে একেবারে ভিতরে ঢুকে এসেছে। কুচকুচে কালো পালক ফুলিয়ে ফাঁপিয়ে ঘাড় কাত করে ঘরের ভেতরের মানুষদের দেখছে। চোখ দুটো লাল পুঁতির মতো, ভাবভঙ্গিতে ভয়ের লেশমাত্র নেই। কলকাতার দক্ষিণ শহরতলির এই নিরিবিলি অঞ্চল শিবরামপুরে তার আর্মি অফিসার বাবা এই বাড়িটা তৈরি করেছিলেন। তার সহকর্মীর অনেকেই এখানে বাড়ি করেন। মূল জমিটাই সেনাবাহিনীর ওই কর্মীরা সমবায় প্রথায় কিনেছিলেন। বাবা মা দুজনেই চলে গেছেন বেশ কয়েক বছর হল। স্বামী রোহনের সঙ্গে ডিভোর্স হওয়ার পর জয়িতা মেয়েকে নিয়ে এই বাড়িতে উঠে এসেছে। সে মহেশতলার এক গাড়ির ওয়ার্কশপে ব্যাক অফিস জব করে। এখান থেকে যাতায়াতের কোনো অসুবিধে নেই। এমন সময় অদিতিকে যে সবসময় দেখভাল করে সেই মিনতিদি এসে দাঁড়ালো ঘরে। জয়িতা তাকে জিজ্ঞেস করলো, মিনতিদি, দাঁড় কাকের দেখা তো এখানে মেলে না। এর আগমন ঘটলো কবে? এই তো গতকাল শেষ দুপুরে এইভাবেই গ্রিলের ফাঁক গলে ভেতরে ঢুকে ইনি বসেছিলেন আর অদিতির কাছ থেকে বিস্কুট খাচ্ছিলেন। তুমি সন্ধে নামার আগে ফিরেছো বলে ঘটনাটা চাক্ষুষ দেখতে পাচ্ছ, বুঝলে? সত্যি আজ নেহাতি অফিসটা তাড়াতাড়ি ছুটি হলো, তাই এতদিন পর এমন একটা দাঁড় কাক দেখতে পেলাম। একদিক দিয়ে ভেবে দেখলে গল্পের বইয়ে অদিতির কাকেশ্বর কুচকুচের কথা পড়া এবং প্রায় সাথে সাথেই এই দাঁড় কাকের আবির্ভাব, এ এক অদ্ভুত সমাপতন বই কি। কি বলো মিনতিদি? তা আজা বলেছ। দাঁড় কাকের দিকে তাকাতে গিয়ে খানিকক্ষণ মেয়ের দিকে নজর রাখা হয়নি। এই অবসরে অদিতি বিস্কিটের কৌটো খুলে বিস্কিট নিয়ে এসেছে। জয়িতার চোখ যেতেই সে বলে উঠল, এই অত কাছে যাস না। এই! আতঙ্কিত জয়িতা বাধা দেবার আগেই অদিতি কাকের একেবারে সামনে গিয়ে
বিস্কিটগুলো টুকরো টুকরো করে জানালায় ছড়িয়ে দিল। জয়িতার বিস্মিত দৃষ্টির সামনেই সেই দাঁড় কাক অথবা কাকেশ্বর একটা একটা করে টুকরো ধীরে সুস্থে ঠোঁটে করে তুলে খেতে লাগলো। কোনো ভয় বা তাড়াহুড়ো বা আদেখলাপনা নেই। জয়িতা নড়ার আগেই অবশ্য মিনতিদি এগিয়ে এসে অদিতিকে টেনে কিছুটা সরিয়ে নিয়ে এসেছে। অত কাছে যায় না সোনা মা, হাজার হোক ওর ধারালো ঠোঁট হঠাৎ হাতে লেগে টেগে গেলে। জয়িতা মাথা নেড়ে তার কথার সমর্থন জানালো। কিছু হবে না আন্টি, কাকেশ্বর খুব জেন্টল। অদিতি অবশ্য এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত। কিছুক্ষণের মধ্যেই কাকেশ্বরের খাওয়া শেষ হলো। অদিতির দিকে একবার শেষবারের মতো তাকিয়ে সে একবার ডানা ঝাপটালো, যেন ধন্যবাদ জানাচ্ছে। তারপর সন্তর্পণে গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে শূন্যে ডানা মেলল। শেষ বিকেলের আকাশে তার মিলিয়ে যাওয়া দেখতে দেখতে জয়িতা একটা নিঃশ্বাস ফেলল। উফ। আচ্ছা মিনতিদি, শোনো, এমনিতে তো পাখিটাকে দেখে খুব একটা হিংস্র বলে মনে হলো না। ঠিক আছে, এলে আসুক, তবে একটু দেখো দিদি, মেয়েটা যদি ওকে খাওয়াতে যায় তাহলে তুমি একটু ওর সঙ্গে সঙ্গেই থেকো। বলা তো যায় না, যদি আবার টুকরে টুকরে দেয়। মিনতিদি জয়িতার থেকে বয়সে অনেকটা বড়। বিবাহ বিচ্ছিন্না অন্নদাত্রীকে সে যতটা না মান্য করে, তার থেকেও বেশি স্নেহ আর সহানুভূতির দৃষ্টিতে দেখে। হ্যাঁ গো, থাকবো, তুমি কোনো চিন্তা করো না। কাকেশ্বর অদিতিকে ঠোকরালো না বটে, তবে দিন তিনিকের মাথায় অন্য একটা অনভিপ্রেত ঘটনা ঘটল। এ বাবা, কি অবস্থা! ছি 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 ছি, জানালার কাছে কিভাবে নোংরা আবর্জনাগুলো ছড়িয়েছে দেখো তো। ইস বাপরে, আমি আর পারি না। সেদিন সন্ধ্যায় জয়িতা বাড়ি ফিরে দেখল মিনতিদি রীতিমতো চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে। কি হয়েছে দিদি, চেঁচাচ্ছ কেন? মিনতিদি জানলার দিকে আঙুল তুলে রাগে গজগজ করে বলতে লাগলো, আরে দেখো না, ওই নোংরা পাখি বাড়িতে আবর্জনা বয়ে আনা শুরু করেছে। সোনা মা আবার জেদ করে আমাকে সেই জঞ্জাল সাফ করতে দিচ্ছে না। কি মুশকিল বলো দেখি। মোটেই জঞ্জাল নয়, ও হলো গিফট। কাকেশ্বর আমার জন্য গিফট নিয়ে এসেছে। উপহার? কিরকম উপহার? কৌতূহলী জয়িতা জানলার কাছে এগিয়ে দেখতে গেল, কিন্তু না দেখলেই বোধহয় ভালো হতো। জানালার গ্রিলের ঠিক ভেতরে একটা ছোটখাটো স্তূপ। সেখানে রয়েছে গেরি গুগলি, কেঁচো এবং সম্ভবত আরও কিছু কীট পতঙ্গ। কোনোটাই জীবিত নয়। এই কুৎসিত দৃশ্য এবং তীব্র আষ্টে গন্ধে জয়িতার গা গুলিয়ে বমি পেল। ছি, নোংরা! মিনতিদি, শিগগির জায়গাটা পরিষ্কার করো, ফিনাইল দিয়ে ধোবে কিন্তু। বাবা, নোংরা নয়, কাকেশ্বর নিজে ওসব ভালো খায় কি না, তাই ভেবেছে আমাকে এনে দিলে আমিও খুশি হব। অবিচল কণ্ঠে উত্তরটা দিল অদিতি। থাক, তোমাকে আর কাকের হয়ে সালিশি করতে হবে না। এইভাবে বাড়ি নোংরা করলে কিন্তু আমি ওই কাককে তাড়িয়েই ছাড়বো, বলে দিলাম। ঠিক আছে, ভয় পেও না, আমি কাকেশ্বরকে বলে দেবো এসব আর না আনতে। মিনতিদি ততক্ষণে জলের বালতি আর ঝাঁটা নিয়ে এসে জানালার তাক সাফ করছে। সেদিকে তাকিয়ে জয়িতার একটা ব্যাপারে হঠাৎ একটু খটকা লাগলো। সে মনে মনে ভাবল, এখানকার অনেক বাড়িতেই বাগান আছে, একটু ভেতরের দিকে একটা পুকুরও আছে। বলা বাহুল্য কাকেশ্বর এইসব শিকার সমস্ত জায়গা থেকেই সংগ্রহ করেছে। কিন্তু শিকার যদি হবে তাহলে সে নিজে খায়নি কেন? কেন এনে সাজিয়ে দিয়েছে অদিতির জানলায়? তাহলে কি উপহারের কথাটাই সত্যি? বিস্কিট খাওয়ানোর প্রতিদান হিসেবে কাকেশ্বরও কি অদিতিকে কিছু দিতে চেয়েছিল? কে জানে, ব্যাপারটা হয়তো পুরোপুরি অসম্ভব নাও হতে পারে। পাখির মনস্তত্ত্ব সম্পর্কে আমি আর কি বা জানি। পরের দিন অফিস থেকে ফিরে সে ভয়ে ভয়ে প্রশ্ন করল, কাকটা আজকে আর কোনো নোংরা বই আনেনি তো? না না, কাকেশ্বর আর ওসব আনবে না, আমি আজকে আসা মাত্রই ওকে বলে দিয়েছি। কথাটা শুনে হাসি পেলেও জয়িতা বাইরের গাম্ভীর্য বজায় রেখে বলল,
ভালো করেছো। মনে মনে অবশ্য সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমনিতেই তার জীবনে সমস্যার শেষ নেই। রোহনের সঙ্গে প্রায় 2 বছর প্রেম পর্ব চলার পর তাদের বিয়ে হয়েছিল। অদিতির যখন 5 বছর বয়স, তখন রোহনের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জয়িতা প্রথমবারের জন্য জানতে পারে। সে তীব্র আঘাত এবং তার পরবর্তী তিক্ততা এখনো তার দুঃস্বপ্নে ভেসে আসে। বিচ্ছেদের পর ঘৃণাবশত সে কোনো ভরণ পোষণের অর্থ দাবি করেনি। নিজের উপার্জন আর নিজের বাবার রেখে যাওয়া আশ্রয়কে যথেষ্ট মনে করেছিল। প্রথম প্রথম অদিতিও খুব ভেঙে পড়েছিল। বারবার কেঁদে কেঁদে সে জিজ্ঞেস করত, বাবা আমাদের সঙ্গে থাকবে না কেন? বলো না মাম্মা, বলো না বাবা আমাদের সঙ্গে। তাকে সামলাতে জয়িতার অনেকটা সময় এবং পরিশ্রম যায়। আপাতত সেদিক থেকে নিশ্চিন্ত হলেও এই মুহূর্তে তাকে অন্য একটা সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। সে ডিভোর্সি জেনে তার অনেক বিবাহিত সহকর্মীও তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে। সকলের যেন ধারণা সে সহজেই একটা আলগা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। জয়িতা প্রতিনিয়ত যথাসম্ভব ভদ্রভাবে তাদের অসংখ্য ইঙ্গিত উপেক্ষা আর প্রত্যাখ্যান করে চলে। তার মধ্যে আবার কোথা থেকে এসে জুটেছে এই লক্ষ্মী ছাড়া দাঁড় কাক। মনে মনে সে ভাবল, সে যাই হোক, এই কাক যদি অদিতিকে না ঠোকরায় অথবা ঘরদোর নোংরা যদি না করে, তাহলে বোধহয় অসুবিধার বিশেষ কিছুই নেই। অদিতি একে নিয়ে মেতে থাকলে থাক না। পরবর্তী সমস্যা অবশ্য দাঁড় কাকের কারণে ঘটল না। বাড়িতে আচমকাই শুরু হলো ইঁদুরের উপদ্রব। শুরুতে অতটা বোঝা যায়নি। এক রবিবার ছুটির সুযোগে জয়িতা মিনতিদিকে নিয়ে কোমর বেঁধে ঘর পরিষ্কার করতে নামাতেই ব্যাপারটা ধরা পড়ল। বসার ঘরের এক কোণায় অদিতির আগের ক্লাসের বই খাতা স্তূপ করে রাখা ছিল। পুরনো সেই জঞ্জাল সাফ করার জন্য কাগজওয়ালাকে ডেকে জয়িতা যখন সেগুলোকে বেচতে গেল, তখন কাগজওয়ালা কিছু বইয়ের কোণার দিকে অসমান ক্ষত দেখিয়ে বলল, এসব তো চুহা কেটেছে, এ বিক্রি হবে না, আমি নিতে পারবো না। ইঁদুর? বাড়িতে ইঁদুর আসবে কোথা থেকে? কই দেখি। দেখার পর অবশ্য সংশয়ের অবকাশ রইল না। ক্ষতিগ্রস্ত কাগজপত্র জয়িতা লোকটাকে বিনে পয়সাতেই দিয়ে দিল। মিনতিদি বলল, ও মা, বাড়িতে ইঁদুর থাকলে তো আগেই আমার চোখে পড়তো। হয়তো বাইরের মাঠ থেকে ঢুকেছিল দরজার নিচের ফাঁক গলে। তুমি এক কাজ করো বুঝলে, দোকান থেকে ওই ইঁদুর ধরার আটা কাগজ এনে দাও, আমি সদর দরজার নিচে পেতে রাখবো। প্রথমে আঠা কাগজ কেনা হলো, তারপর ইঁদুর ধরার কল। লাভ হলো না। ইঁদুর অথবা ইঁদুরেরা ধরা পড়ল না, কিন্তু তাদের দৌরাত্ম্য ক্রমশ বাড়তে লাগলো। একদিন সকালে চিৎকারের আওয়াজ শুনে জয়িতা মিনতির ঘরে গিয়ে দেখল সে রাগে গজগজ করতে করতে বলছে, হায় 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 হায়, কি সব বনেছে ইঁদুর গো, সব ধ্বংস করে দিচ্ছে, সব ধ্বংস করে দিচ্ছে গো। কি হলো গো মিনতিদি? আরে দেখো না, ওই ইঁদুরগুলো ঘরের খাটের তোষকের কোণা কিভাবে কেটে কেটে তুলো বার করে নিয়েছে। মনে হয় ঘরেই বাসা করেছে গো দিদি। তার ঠিক 2 দিন পর জয়িতা অফিস থেকে ফিরতেই মিনতি হাউমাউ করে উঠল। আরে মেটু ইঁদুর নয়, ছোট নেংটি ইঁদুর। আজ বেলার দিকে রান্নাঘরে একটাকে দেখলাম, কিন্তু তারা করতেই ছুটে পালালো। কোথায় যে গেল, আরে ধরতেই পেলাম না। সে কি মিনতিদি, শিগগির চলো, পুরো ঘরটা একবার খুঁজে দেখি, নইলে তো সবকিছু নষ্ট করে দেবে। প্রায় ঘণ্টাখানেকের তল্লাশি চালিয়েও লাভের লাভ কিছু হলো না। নেংটি ইঁদুরের সম্ভাব্য বাসা খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সে বলল, না, আজ আর কিছুই করা যাবে না বুঝলে। ঘরময় অনেক হাবিজাবি জিনিস ছড়ানো রয়েছে,
হয়তো সেসবের আড়ালেই কোথাও। এক কাজ করি, কাল অফিসে বলে বিকাল বিকাল না হয় ফিরে আসবো, তারপর দুজনে মিলে সব কিছু সরিয়ে খুঁজতে হবে। পরের দিন সকালে অবশ্য আরেকটা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো। অদিতির স্কুল ইউনিফর্মের স্কার্টের নিচের দিকে ইঁদুরেরা দাঁত চালিয়েছে। অদিতি বেঁকে বসলো। ও ছেঁড়া স্কার্ট পরে স্কুলে যাবে না, গেলে বন্ধুরা হাসাহাসি করবে। আর তখন অন্য কোনো স্কার্ট ইস্ত্রি করাও ছিল না। নিরুপায় জয়িতা মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওই স্কার্ট পরিয়েই পাঠালো। ঠিক সেই দিন এক অদ্ভুত এবং অপ্রত্যাশিত উপায়ে ইঁদুরের সমস্যার সমাধান হয়ে গেল। বিকেলে ফিরে এসে জয়িতা দেখতে পেল অদিতি আর মিনতিদি দুজনেই শোবার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে আছে। অদিতির চোখে মুখে চাপা উল্লাস, মিনতিদি হতভম্ব। আরেকটু এগোতেই বিভৎস দৃশ্যটা চোখে পড়ল। জানালার তাকের উপর 6টা ইঁদুরের মৃতদেহ পাশাপাশি সাজানো, 2টো বড়, 4টে ছোট। সম্ভবত এরা পরিবার। প্রত্যেকটা প্রাণীর পেট ধারালো কিছুর খোঁচায় ফুটো হয়ে গেছে। হতবাক হয়ে জয়িতা প্রশ্ন করল, কে এদের মারলো? বিজয় গর্বে মেয়ে উত্তর দিল, কাকেশ্বর। কাকেশ্বর? কিভাবে? অদিতি যে বিবরণ দিয়েছিল তা রীতিমতো অবিশ্বাস্য। আজ দুপুরে কাকেশ্বর জানালায় এসে বসা মাত্র অদিতি তার কাছে নালিশ জানায়, ইঁদুররা আমাদের এনিমি। তারা ঘরের কাগজপত্র কাটছে, আমার ইউনিফর্ম কেটে দিয়েছে। এরপরে নিজের পেন্সিলেও ইঁদুরের দাঁতের দাগ দেখে কাকেশ্বর খুব রেগে যায়। দাঁড়া, কাকেশ্বরের পেন্সিল মানে? আহা, আমারই পেন্সিল, কিন্তু সেটা ঠোঁটে ধরে কাকেশ্বর জানলার তাকে হিসেব লেখে। গল্পটা তুমি পড়োনি? মেয়ের কল্পনা শক্তি দেখে জয়িতা অবাক হয়ে যাচ্ছিল। কিন্তু একটা কথা মনে পড়তেই সে মিনতিদির দিকে ফিরল। মিনতিদি, কাকটা দিদির পেন্সিল মুখে নিয়েছিল, তুমি দেখোনি? তোমার না নজর রাখার কথা? মিনতিদি মেঝের দিকে তাকিয়ে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল। না, মানে আসলে আমি মিনতি আন্টি তো তখন নিজের ঘরে ঘুমোচ্ছিল। ও, খানিকক্ষণ চুপ করে থেকে জয়িতা বলল, তারপর কাকেশ্বর খুব রেগে যায়। ও শটান ঘরের মধ্যে ঢুকে পড়ে। ইঁদুররা খাবার ঘরের কোনায় ওই ওয়াশ বেসিনের নিচে জলের পাইপের ওখানে তোষক থেকে তুলো এনে গুজে গুজে বাসা তৈরি করছিল। সেখানে তাদের বাচ্চারাও ছিল। এই বাসা খুঁজে বার করতে কাকেশ্বরের সময় লেগেছে কয়েক সেকেন্ড। একে একে সবাইকে মেরে সে দেহগুলো এনে জানলার তাকে সাজিয়ে রাখে। তারপর পেন্সিল দিয়ে ক্রস এঁকে বোঝায় এনিমি খতম। কাজ শেষ করে এবং এই হিসেব লিখে রেখে কাকেশ্বর বিদায় নেয়। বিস্মিত জয়িতা এতক্ষণে খেয়াল করল ইঁদুরদের মৃতদেহের পাশে জানালার তাকে সত্যিই অপটু হাতের পেন্সিলে আঁকা একটা আবছা ক্রস চিহ্ন। নিঃসন্দেহে অদিতির কীর্তি। জয়িতার নির্দেশে মিনতিদি আরও একবার ফিনাইল দিয়ে ধুয়ে জানলার তাক সাফ করল বটে, তবে বিভৎস দৃশ্যটা জয়িতার চোখের সামনে থেকে সরছিল না। তা সত্ত্বেও সে কাকেশ্বরকে প্রশ্রয় না দেওয়ার ফরমান জারি করতে পারল না। এর পেছনে কাকেশ্বরের প্রতি কৃতজ্ঞতার ভূমিকা আছে কি না তা সে নিজেও বলতে পারবে না। তবে আরেকটা কথা ভেবে সে আশ্চর্য হচ্ছিল। মনে মনে সে ভাবল, এবারেও সেই একই ঘটনা। কাকেশ্বর ইঁদুর মেরেছে বটে, তবে তাদের খায়নি। এমনকি বাচ্চা ইঁদুরও না। কেন? অদিতির হয়ে শত্রু দমনই কি তার একমাত্র উদ্দেশ্য ছিল? পরিচিত মহলে কোনো অর্নিথোলজিস্ট বা পাখি বিশেষজ্ঞও নেই। দেখি, 2 দিন পরেই তো রবিবার, ছুটির দিন। সেদিন বাড়িতে বসে একবার তারকাকটার আচার ব্যবহার সম্পর্কে তথ্য আহরণের চেষ্টা করতে হবে। আজকের গুগল উইকিপিডিয়ার যুগে সেটা তেমন কঠিন কিছু নয় যদিও। কিন্তু রবিবার সকালবেলাতেই একটা বিশ্রী ঘটনায় সবকিছু ওলটপালট হয়ে গেল।
পাড়ায় সমবয়সী বন্ধু বিশেষ কেউ না থাকায় অদিতি বাইরের মাঠে গিয়ে খেলাধুলো করে না। অথচ জয়িতা শরীরচর্চার গুরুত্ব জানে, তাই প্রতি রবিবার সকালে সে নিজে মর্নিং ওয়াকে বেরোনোর সময় অদিতিকেও সঙ্গে নিয়ে যায়। বড় রাস্তায় উঠে ময়নাগড় বা ব্যানার্জিহাট অবধি হেঁটে আবার ফেরত আসে। আজকেও তারা বেরিয়েছিল। ফিরতি পথে পাড়ায় ঢোকার আগে জয়িতা রাস্তার পাশে মুদির দোকানে দাঁড়ালো। উদ্দেশ্য ব্রেকফাস্টের জন্য পাউরুটি কেনা। অদিতির হাতে পাউরুটি ধরিয়ে নিজের পার্স থেকে টাকা বার করার সময় জয়িতার চোখে পড়ল পাশেই চায়ের দোকানে ৩-৪ জন বন্ধু এবং নিজের পোষা ডোভারম্যান পিনশারকে নিয়ে স্থানীয় যুবক ভবেশ দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি সরাসরি মা মেয়ের দিকে। বছর ৩০-এর ভবেশের এই অঞ্চলে যথেষ্ট দুর্নাম। তার বাবা কালীকিঙ্কর সেন কাউন্সিলর এবং শাসক দলের বড় মাপের নেতা। তাঁর দাক্ষিণ্যে ভবেশের ইট, বালি, স্টোন চিপসের ব্যবসা রীতিমতো জমে উঠেছে। এলাকার যে কোনো নির্মাণে তার কাছ থেকে মাল নেওয়া বাধ্যতামূলক। না নিলে অনুচরদের সাহায্যে ভবেশ সেই কাজ আটকে দেয়। শুধু শাসানি বা মারধর নয়, তার নামে শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধের অভিযোগও রয়েছে। তবে পুলিশের নিষ্ক্রিয়তায় এখনও সে জেলের বাইরে। ভবেশকে জয়িতা শুধু যে অপছন্দ করে তাই নয়, মনে মনে কিছুটা ভয়ও পায়। ভবেশের জীবনে তেমন কোনো ব্যস্ততা না থাকায় সে সকাল বিকেল সঙ্গী সাথীদের নিয়ে এই চায়ের দোকানে আড্ডা মারে। জয়িতা সকালে অফিস যাওয়ার সময় এবং সন্ধ্যায় ফেরার সময় সে বন্ধুবান্ধবদের সঙ্গে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে থাকে নির্লজ্জ লোভ, এবং তা গোপন করার বিন্দু মাত্র চেষ্টাও সে করে না। সেই সঙ্গে চলে নিজেদের মধ্যে নিচু গলায় ঠাট্টা তামাশা এবং হাসাহাসি। সম্ভবত তারা জানে জয়িতা বিবাহ বিচ্ছিন্না এবং অভিভাবকহীন। জয়িতা প্রত্যেকবারেই মাথা নিচু করে যথাসম্ভব দ্রুত পায়ে জায়গাটা পেরিয়ে যায়। আজকেও সে ওদের এড়িয়ে যেত, কিন্তু বিধি বাম। ভবেশ তার বড়সড় কুকুরটার গলার চেন ধরে রাখেনি। অদিতির হাতে পাউরুটি দেখে কুকুরটা কৌতূহলী হয়ে এগিয়ে এলো। অদিতি যদি ভয় পেয়ে পিছিয়ে যেত তাহলে হয়তো কাণ্ডটা ঘটতো না, কিন্তু সে হাত নেড়ে কুকুরটাকে তাড়াতে গেল। এই যা যা হুশ। ফল হলো ভয়াবহ। রক্ত জল করা একটা অনুচ্চ গর্জন করে ক্ষিপ্ত ডোভারম্যান সরাসরি অদিতির হাতে কামড় বসিয়ে দিল। দিদি! জয়িতা চিৎকার করে উঠে পাগলের মতো মেয়ের দিকে ছুটল। ভবেশ আর তার সঙ্গীরাও ততক্ষণে দৌড়ে এসেছে। চায়ের দোকানের অন্য খরিদ্দাররাও এগোচ্ছে। সিজার! সিজার! মালিকের ডাকে কিংবা এত লোকের হইচয়ে ঘাবড়ে গিয়ে ডোভারম্যান অদিতিকে ছেড়ে সরে গেল। যন্ত্রণায় আতঙ্কে অদিতিও তখন কাঁদছে। ভবেশ একটু ভয় পেয়েই হাঁটু কেড়ে বসে তার হাতটা পরীক্ষা করে দেখতে গেল। হে, অনেকটা কেটে গেছে। এক্ষুনি শিবরামপুর হাসপাতালে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। থাক, অনেক হয়েছে। ক্রুদ্ধ জয়িতা এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে নিল। আপনাকে আর ভালো মানুষই দেখাতে হবে না, আমরা নিজেরাই হাসপাতালে নিয়ে যেতে পারবো। যেমন নোংরা মনি, তেমন তার নোংরা কুকুর। মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। ভবেশ এক মুহূর্তেই সমূর্তি ধারণ করলো। আপনার মেয়ে সিজারকে তেড়ে না গেলে ও কিছুই করতো না। রাগে হিতাহিত জ্ঞানশূন্য জয়িতা তার আস্ফালন উপেক্ষা করে চেনা মুখের সন্ধানে আশেপাশের ভিড়ের দিকে তাকালো। ভাগ্যক্রমে সেখানে তার কয়েকজন প্রতিবেশী এসে হাজির হয়েছিলেন। তাদের সাহায্যে সে মেয়েকে শিবরামপুর হাসপাতালে নিয়ে গেল। সেখানকার ডাক্তারবাবু অদিতিকে টিটেনাস আর অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিলেন। সেলাই না করলেও ব্যান্ডেজ বেঁধে হাতের রক্ত বন্ধ করা হলো। বাড়ি ফিরে অদিতি সারাক্ষণ গুম হয়ে বসে রইল, আর কাঁদল না। ব্রেকফাস্ট তো হয়নি, লাঞ্চেও সে যৎসামান্য খাবার মুখে তুলল। জয়িতা দেখল তার সামনে সুকুমারের বইয়ের হজবরলা খোলা। তবে সে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না। দুপুরটা একটু ঘুমিয়ে নে মা।
জয়িতার অনুরোধ গ্রাহ্য না করে সে ঠাঁই বসে রইল। জয়িতার নিজেরও স্নায়বিক উত্তেজনা কম যায়নি, তাই চেষ্টা করেও একটা সময় পরে সে নিজের চোখের পাতা আর খুলে রাখতে পারল না, ডুবে গেল ঘুমের অতলে। ঘুম ভাঙল অদিতির হাসির আওয়াজ আর উৎফুল্ল স্বরে। ইয়েস, কাকেশ্বর উইল গেট দ্য রিভেঞ্জ ফর মি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিভাবে নেবে? ঘুমের ঘোরটা কেটে যেতেই জয়িতা জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। কি বলছিস তুই? কাকেশ্বরকে বলেছি সিজার আমার এনিমি। কাকেশ্বর বলেছে কোনো চিন্তা নেই, সিজারকেও ও দেখে নেবে। সিজার মানে ভবেশের খুনে কুকুরটা? কাকেশ্বর তাকে দেখে নেবে কিভাবে? এই দুঃখের মধ্যেও মেয়ের কথায় জয়িতার হাসি পেল। এই সমস্ত ঘটনার প্রভাবে পরের দিন জয়িতার মনটা বিগড়েছিল। অফিসে এক ক্লায়েন্ট বারবার বোকার মতো প্রশ্ন করায় সে একটু রূঢ় কথা বলে বসল, যা গর্হিত অপরাধ। সেই জল অনেক দূর করালো। ভদ্রলোক কাস্টমার কেয়ারে ফোন করে নালিশ জানালেন। হেড অফিস থেকে ওয়ার্কশপ ম্যানেজারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মেল এলো। ম্যানেজারের চেম্বারে দীর্ঘ বাদানুবাদের পর জয়িতাকে লিখিতভাবে ক্ষমা চাইতে হলো। ফলে সে অফিস থেকে বেরোতে দেরি হলো। যখন সে আবাসনে ঢুকল, তার অনেক আগেই সন্ধ্যা গড়িয়ে গেছে। নিজেদের বাড়ির সামনে আসা মাত্র তার বুকটা ছ্যাঁত করে উঠল, কারণ এই সময়েও সেখানে বেশ কিছু লোকের জটলা। তারা কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে। দ্রুত ভিড় ঠেলে এগোতে যে দৃশ্যটা চোখে পড়ল, তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তাদের শোবার ঘরের জানালার ঠিক নিচে ভবেশ সেনের অতিকায় কুকুরটা ঘাসের উপর কাত হয়ে শুয়ে আছে। দেখলেই বোঝা যায় দেহে প্রাণ নেই। তার উপর ঝুঁকে পড়ে ভবেশ টুকরে টুকরে কাঁদছে। সিজার, সিজার, কে যে এরকম করলো? সিজার। আদ্যন্ত শয়তান এই মানুষটা যে পোষা কুকুরের শোকে এতটা মুহ্যমান হয়ে যেতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। তার সঙ্গী সাথীরাও হতভম্বের মতো তাকে ঘিরে দাঁড়িয়েছিল। মাম্মা, কাকেশ্বর হ্যাজ ডান ইট। হঠাৎ সামনের দিক থেকে অদিতির গলা ভেসে এলো। জয়িতা মুখ তুলে দেখল মেয়ে ঘরের ভেতর জানালার গড়ার ধরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে চাপা খুশির অভিব্যক্তি। কাকেশ্বর? অদিতি ঠিক কি বলতে চাইছে? মেয়ের কথা কিছুই বুঝতে না পেরে জয়িতা আবার নিচের দিকে তাকালো, আর তখনই ব্যাপারটা তার চোখে পড়ল। মৃত ডোভারম্যানের বুকে আর পেটে অসংখ্য গভীর গর্ত, যেন একটা লোহার শিক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেউ ফুটো করে দিয়েছে। শিখ না কোনো শিকারি পাখির ধারালো ঠোঁট। জয়িতা ঝুঁকে পড়ে ভালোভাবে দেখতে যেতেই ভবেশ তাকে খেয়াল করল। তৎক্ষণাৎ সে ছিলে ছেঁড়া ধনুকের মতো সোজা হয়ে দাঁড়ালো। শয়তান মেয়ে ছেলে, এটা তোরই কাজ। তোর মেয়েকে কামড়েছিল, তাই তুই লোক লাগিয়ে আমার সিজারকে। তার শালীনতার মুখোশ খুলে গেছে, ঠোঁটের কোণ থেকে লালা গড়াচ্ছে। হিংস্র ভঙ্গিতে সে জয়িতার দিকে কয়েক পা এগিয়ে এলো। আতঙ্কিত জয়িতা পিছুতে লাগলো। না না, আমি কাউকে লাগাইনি। আমি চাপ, আবার মিথ্যা কথা। তোকে যদি মজা না দেখিয়েছি তাহলে আমার নাম ভবেশ সেন নয়। ভবেশ, কি হচ্ছেটা কি? একজন মহিলার সঙ্গে কিভাবে কথা কইতে হয় শেখনি? নতুন একটা গম্ভীর গলার স্বরে
সচকিত জয়িতা তাকিয়ে দেখল কাউন্সিলর কালীকিঙ্কর সেন স্বয়ং ভিড় ঠেলে সামনে এসে দাঁড়িয়েছেন। তার ইঙ্গিতে ভবেশের চেলাচামুন্ডারা ক্রুদ্ধ ভবেশকে টেনে সরিয়ে নিয়ে গেল। ছাড় ছাড়, আমাকে আমাকে তোরা ছাড় 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 ছাড়, আমি দেখে নেব আমি তোকে আমি ছাড়বো না, দেখে নেব। কালীকিঙ্কর ছেলের পোষ্যের মৃতদেহের দিকে খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকার পর চোখ তুললেন। কাজটা কি ঠিক হলো ম্যাডাম? আমি এ ব্যাপারে কিছুই জানি না, বিশ্বাস করুন। জয়িতার কথা কালীকিঙ্কর সম্ভবত বিশ্বাস করলেন না। হিম শীতল দৃষ্টিতে জয়িতার মুখের দিকে আর একবার তাকিয়ে তিনি পিছন ফিরলেন। এর প্রায় আধ ঘন্টা পরে যখন জমাদার ডোভারম্যানের মৃতদেহ তুলে নিয়ে গেছে এবং কৌতূহলী জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে, মিনতিদি জয়িতার কাছে ঘটনার বিবরণ দিচ্ছিল। বিকেলবেলা সোনামা কাকটাকে বিস্কুট খাওয়ানোর পরে সে যে কোথায় উড়ে চলে গেল আর দেখতে পেলাম না। সেই সময় জানালা দিয়ে একবার ওকে মেরেছিলাম, তখন ওখানে কিচ্ছুটি ছিল না। অথচ তার ঠিক 5 মিনিট পরেই কাজ করতে করতে আবার জানালার সামনে এলাম, তখন দেখতে পেলাম কুকুরটা ওখানে মরে পড়ে আছে। কি কাণ্ড বলো দেখিনি। কাকেশ্বরী ওকে মেরে ফেলেছে হয়তো ওর বাড়িতে, তারপর টেনে এখানে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। অদিতি সব জানতার মতো বলল কথাগুলো। চুপ করো, মোটে ওরকম কিছু হয়নি। কাউকে এসব ফালতু গল্প বলো না। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে সে দ্রুত এই ঘটনার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছিল। ডারকাক যতই বড় হোক, তার পক্ষে একটা অতিকায় ডোবারম্যানকে ঘায়েল করা অসম্ভব। সুতরাং সিজারকে খুন করেছে অন্য কেউ। হয়তো ভবেশের সঙ্গেই তার কোনো পুরনো শত্রুতা ছিল। সিজার যে গতকাল অদিতিকে কামড়েছে সেটা তো তার অজানা নয়। তাই সন্দেহের তীর আমাদের মা মেয়ের দিকে ঘোরাবার উদ্দেশ্যেই সে দেহটাকে এই বাড়ির সামনে এনে ফেলে গেছে। আর কথা বলতে বলতে থমকে গেল সে। জানালার তাকে জয়িতা এই মুহূর্তে যে নতুন ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছে সেটাও নিশ্চয়ই অদিতির আঁকা। পরের কয়েকদিন রাস্তায় জয়িতা অনেকটাই ভয়ে ভয়ে চলাফেরা করছিল। তবে কোনো রকম ঝামেলা না হওয়ায় ধীরে ধীরে তার অস্বস্তিটা কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল হয়তো ব্যাপারটা মিটে গেছে। ভবেশ সেন যে তার গতিবিধির উপর নজর রাখছে এবং প্রিয় পোষ্যের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে, সেটা তখনও সে অনুমান করতে পারেনি। সেই সুযোগ ভবেশ পেল ঠিক 5 দিনের মাথায়। অদিতির স্কুলের বন্ধু সিঞ্জিনীর বাড়ি ময়নাগড়ে। সেদিন তার জন্মদিনে অদিতির সঙ্গে জয়িতারও নেমন্তন্ন। মেয়ের হাতে ক্ষত পুরোপুরি শুকোয়নি, তাই জয়িতা প্রথমে ইতস্তত করছিল যাবে কিনা, কিন্তু অদিতি জেদ ধরে বসলো যেতেই হবে। হাল ছেড়ে দিয়ে জয়িতা বলল, চল তাহলে। একটা মুসলিম পরবের জন্য সেদিন অফিস বন্ধ। সন্ধ্যায় সামান্য প্রসাধন সেরে সে মেয়েকে নিয়ে বেরোলো। শিবরামপুর থেকে অটোয় করে মিনিট 10 মধ্যে ময়নাগড় পৌঁছেও গেল। কিন্তু মুশকিল হলো ফেরার সময়। জয়িতা ভেবেছিল রাত 8:30-9টার মধ্যে খাওয়া দাওয়ার পাট সেরে সিঞ্জিনীর বাড়ি থেকে বেরিয়ে আসবে, কিন্তু বাস্তবে গল্পগুজব করতে করতে অনেকটাই সময় চলে গেল। খাওয়া শেষ করে বেরোতে বাজলো 11টা। সিঞ্জিনীর মা অবশ্য বলেছিলেন, একটু দাঁড়াও, আমি সিঞ্জিনীর বাবাকে বলি ও তোমাদের এগিয়ে দিয়ে আসুক। জয়িতা তাতে আপত্তি করল। দরকার নেই, এইটুকু তো পথ, অটো ধরবো আর হুশ করে চলে যাব। কিন্তু বড় রাস্তায় উঠেই চক্ষু স্থির। একে ছুটির দিন, তার উপর এত রাত, রাস্তা শুনশান, একটা অটো নেই। মাম্মা চলো হেঁটে যাই। মিনিট 20 অপেক্ষার পর অদিতি অধৈর্য হয়ে তাড়া দিল, সানডে মর্নিংয়ে তোমরা হেঁটেই ফিরি। অগত্যা মা মেয়ে হাঁটতে শুরু করল। ময়নাগড়ের সীমানা পেরোলে রাস্তার দুধারে বিশেষ জনবসতি নেই। অনেকটা এসে জোৎ শিবরামপুরে কিছু ঘরবাড়ি, স্কুল, তারপর ফের ফাঁকা রাস্তা।
এত রাতে সেই নির্জন অন্ধকার রাস্তায় মেয়েকে নিয়ে হাঁটতে জয়িতার গা ছমছম করছিল। তবে এবার দূর থেকে শিবরামপুরের আলো চোখে পড়ায় সে কিছুটা নিশ্চিন্ত হলো। বাড়ি পৌঁছতে বড়জোর আর মিনিট 7-8 বাকি। মেয়ের দিকে ফিরে জয়িতা বলল, বাড়ি ফিরে কিন্তু এক্ষুনি শুয়ে পড়বো। কালকে স্কুলের বইপত্র গোছানো হয়নি, খুব সকালে উঠে। তার মুখের কথা মুখেই রয়ে গেল। 4টে ছায়ামূর্তি হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসে তাদেরকে ঘিরে ধরেছে। ভয়ার্ত জয়িতা মেয়ের একটা হাত চেপে ধরল। এরা এরা কারা? সামনের ছায়াটা এবার এগিয়ে এলো। ভবেশ সেন। সে মুখ খুলতেই তীব্র মদের গন্ধ জয়িতার নাকে এসে ঝাপটা মারল। কিরে মাগি, সিজারকে খুন করিয়েছিলি না? আজ তোর সব দিল বার করব, সব। আমি খুন করাইনি। কি করছো তোমরা? ছাড়ো বলছি, ছাড়ো। প্রতিবাদ করতে গিয়ে জয়িতা টের পেল পেছন থেকে সবলে তাকে ঝাপটে ধরেছে কেউ। পরক্ষণেই একটা শক্তিশালী হাতের পাঞ্জা তার মুখের উপর এসে চেপে বসল। বাবাকে ছেড়ে দাও। অদিতি, ওরা অদিতিকেও ধরেছে। প্রাণপণ চেষ্টায় জয়িতার মুখে চেপে বসা হাতের একটা আঙুলে সজোরে কামড়ে দিল। একটা চাপা আর্তনাদের সঙ্গে সঙ্গে হাতটা মুখ থেকে সরে গেল। কিন্তু জয়িতা চেঁচিয়ে ওঠার আগেই লোকটা পেছন থেকে মাথায় প্রচন্ড জোরে একটা ঘুষি মারল। এক মুহূর্তের তীব্র যন্ত্রণা, তারপরেই দু চোখে অন্ধকারের পর্দা নেমে এলো। চোখ খোলার পরে জয়িতার প্রথমে কিছুই মনে পড়ছিল না। তারপর সে বুঝতে পারল সে চিত হয়ে শক্ত মেঝের উপর শুয়ে আছে, মাথাটা দপদপ করছে, সেই সঙ্গে কোমরের উপরেও একটা অসহ্য ভার। কেন? ধীরে ধীরে আচ্ছন্ন অবস্থাটা কেটে যেতেই স্মৃতি ফিরে এলো। ভবেশের দলের আক্রমণ, মাথায় আঘাত। মনে মনে সে ভাবল, কিন্তু এখন আমি কোথায়? অদিতি কোথায়? এবার সামনের দৃশ্যপট পরিষ্কার হচ্ছে। মাথার অনেক ওপরে লোহার বিম থেকে একটা ইলেকট্রিক বাল্ব ঝুলছে। সম্ভবত এটা ভবেশের ইট বালির গোডাউন। জয়িতা টের পেল তার 2 হাত মাথার উপর তুলে চেপে ধরে রেখেছে ভবেশের এক সঙ্গী, পা দুটোও চেপে ধরে রেখেছে আর একজন। ভবেশ নিজে তার কোমরের উপর চেপে বসে রয়েছে। জয়িতা আরো একবার চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে একটা ঘড়ঘড়ের শব্দ ছাড়া কিছুই বেরোলো না। এই তো জ্ঞান ফিরেছে দেখছি। চেঁচাতে চাইলে চেঁচাতেই পারিস, তার কাছে শোনার মতো কোনো লোক নেই। কিন্তু বস, সেই বলেছো। ধীরে সুস্থে জয়িতার শাড়ির আঁচল সরিয়ে সে তার ব্লাউজের হুকে হাত দিল। চিৎকারটা শুনে অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে জয়িতা দেখতে পেল গোডাউনের এক কোণে ভবেশের এক শাকরেদ অদিতিকে চেপে ধরে রেখেছে। ওকে ছেড়ে দাও। কিন্তু তার আগেই অদিতি মিহি গলায় চেঁচিয়ে উঠেছে, কাকেশ্বর, এনিমিজ অ্যাটাক! কাকেশ্বর কোথায় সে? এই শত্রুদের বিরুদ্ধে সে কি করতে পারে? নরপশুদের লুব্ধ দৃষ্টি জয়িতার শরীরের উপর আটকে রয়েছে। সেই কারণে এবং মেঝেতে চিত হয়ে শুয়ে থাকায় জয়িতা একাই দৃশ্যটা দেখতে পেল। মাথার উপরে ছাদের ওই আলোর ঠিক নিচে ডানা মেলে ভেসে যাচ্ছে একটা বিরাট কালো ছায়া।
মুহূর্ত মাত্র ভালো করে দেখার আগেই ফটাস করে ভেঙে গেল বাল্ব। সম্ভবত ডানার ধাক্কাতেই তৎক্ষণাৎ সবকিছু অন্ধকার। রিন রিন শব্দে ভাঙা কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল চারপাশে। কি ছিল ওটা? কাক? দাঁড় কাক? কিন্তু দাঁড় কাক কি রাত্রিবেলা ওড়ে? দাঁড় কাক কি এতটা দূরে আসে? দাঁড় কাকের ডানা এত বড় হতে পারে নাকি? সেই ডানার ঝাপটায় কি এরকম ঝড়ের মতো বুক কাঁপানো শব্দ ওঠে? বস সামলে! এবার সেই শব্দের সঙ্গে মিশেছে চিৎকার, একাধিক পুরুষ কণ্ঠের মর্মভেদী আর্তনাদ। সেই আর্তনাদের যন্ত্রণার সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যু ভয়। জয়িতা হঠাৎ টের পেল তার কোমরের উপর থেকে ভারটা যেন সরে গেছে, আর হাত পাও এখন মুক্ত। অতি কষ্টে অনেকটা সময় নিল সে। মেঝেতে কনুয়ের ভর দিয়ে উঠে বসল। ভবেশ আর তার সঙ্গীদের চিৎকার ততক্ষণে স্তিমিত হতে হতে পুরোপুরি থেমে গেছে। জয়িতা কাঁপা কাঁপা গলায় বলল, দিদি, না ম্যাম, আমি এখানে। অন্ধকারের মধ্যে উঠে দাঁড়িয়ে সেই শব্দ লক্ষ্য করে ছুটতে গিয়ে জয়িতা কিছু একটাই হোঁচট খেয়ে পড়ল। হাতড়ে হাতড়ে বুঝতে পারল সেটা একটা নিথর দেহ, এবং সেই দেহ থেকে তার দু হাতে লেগে যাচ্ছে চ্যাটচেটে ঝাঁঝালো গন্ধের কোনো তরল। তীব্র স্নায়বিক উত্তেজনায় সে আরও একবার জ্ঞান হারাল। পরদিন বিকেলে সে বিধ্বস্ত অবস্থায় নিজের শোবার ঘরে একটা চেয়ারে বসেছিল। খাটের ওপরে মিনতিদি অদিতিকে জড়িয়ে ধরে আছে। সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সরসোনা থানার ইন্সপেক্টর তার দলবল নিয়ে এইমাত্র বিদায় নিয়েছেন। বলে গেছেন কাল সকালে আবার আসবেন। জয়িতার দায়ের করা অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ তিনি মানতে বাধ্য হয়েছেন। তাই কাউন্সিলর কালীকিঙ্কর সেনের প্রবল চাপ সত্ত্বেও ভবেশ ও তার সঙ্গীদের খুনের দায়ে আপাতত জয়িতাকে গ্রেফতার করতে পারেনি। ভোরবেলা অদিতির চিৎকারে ভবেশের গোডাউনের সামনে স্থানীয় মানুষ জড়ো হয়। গোডাউনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেই দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা ভবেশের ক্ষতবিক্ষত মৃতদেহ এবং অচৈতন্য জয়িতাকে দেখতে পায়। অদিতি অবশ্য অক্ষত শরীরে এই ঘরের এক কোণে মেঝের উপর বসেছিল। মুরব্বীরা থানায় খবর দিলে পুলিশ আসে। কালীকিঙ্করও ছুটে আসেন। হিংস্র পাখির আক্রমণে 4 জন পূর্ণবয়স্ক এবং বলশালী মানুষের মৃত্যুর কথা কেউই বিশ্বাস করত না। তাই জ্ঞান ফেরার পর পুলিশি জেরার মুখে জয়িতা বাধ্য হয়েই মিথ্যার আশ্রয় নিয়ে জানায়, গতকাল রাতে ভবেশটা আমাদের মেয়েকে অসৎ উদ্দেশ্যে গোডাউনে তুলে নিয়ে গেছিল, কিন্তু তার ঠিক পরেই আরেক দল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হলো। সম্ভবত তারা ভবেশদের শত্রু। তাদের ছুরির আঘাতেই ভবেশ আর তার সঙ্গীদের মৃত্যু হয়। বলা বাহুল্য কালীকিঙ্কর জয়িতার এই আখ্যান বিশ্বাস করেননি। তার ধারণা জয়িতা নিজে অথবা কারোর সাহায্য নিয়ে খুনগুলো করেছে। তবে প্রত্যেকটা দেহে অসংখ্য গভীর গর্তের মতো আঘাত থাকায় ইন্সপেক্টর অনেক দুষ্কৃতীর এলোপাথারি ছুরির আঘাতের তত্ত্বটা পুরোপুরি উড়িয়ে দিতে পারেননি। মৃতদেহগুলো পোস্টমর্টেমে পাঠানোর পর তিনি মা মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়েছেন বটে, তবে এতক্ষণ ধরে জয়িতাকে প্রশ্ন করে গেছেন। সে নিজের বক্তব্যে অনড় থাকায় আপাতত রহস্যভেদ মুলতুবি রেখে বিদায় নিয়েছেন। এই মুহূর্তে জয়িতা যে চুপ করে বসে আছে তার পেছনে শারীরিক ও মানসিক ধকল ছাড়াও আরও একটা কারণ আছে। সে বিস্ফারিত দৃষ্টিতে জানলার তাকের দিকে চেয়ে রয়েছে। সেখানে একটা নতুন ক্রস চিহ্ন আঁকা। অবশ্যই নতুন,
কারণ আগের ক্রসটা জয়িতা নিজের হাতে মুছে দিয়েছিল। অর্থাৎ অদিতি কোনো ফাঁকে সকলের চোখ এড়িয়ে আবার ওই ক্রস চিহ্নটা এঁকে রেখেছে। কিন্তু কেন? মেয়েটার কি কোনো রকম মানসিক বিকৃতি দেখা দিল? এমন সময় অদিতি বলল, কাকেশ্বর এখনো আসছে না কেন মাম্মা? ও তো আসার সময় হয়ে গেছে। নামটা শোনা মাত্র জয়িতার সারা শরীর কেঁপে উঠল। সেই সঙ্গে তার মাথার ভেতরে যেন একটা ছোটখাটো বিস্ফোরণ হয়ে গেল। ওই কাক, হ্যাঁ, ওই কাকই হলো সব কিছুর জন্য দায়ী। ও না এলে এই সমস্ত কিছুই ঘটতো না। খবরদার, খবরদার বলছি, আর যেন ওই অলক্ষণে কাকের নাম আমি না শুনি। আজ থেকে ওকে ডেকে আনা বা খেতে দেওয়া বন্ধ। তর্জনী তুলে সে মেয়েকে শাঁসিয়ে উঠল। অলক্ষণে হবে কেন? ও তো আমার ফ্রেন্ড। দেখছো না আমার সমস্ত এনিমিদের কিভাবে ফিনিশ করে দিচ্ছে? এবার জয়িতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তবে রে, রাগে প্রায় গর্জন করে উঠে একটা হাত তুলে সে মেয়ের দিকে তেড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই জানালার দিক থেকে একটা গুরুগম্ভীর স্বর ভেসে এলো। এক লহমার ভেতর জয়িতার বুকের রক্ত হিম হয়ে গেল। সমস্ত ইচ্ছা শক্তি সংহত করে দাঁতে দাঁত চেপে আপ্রাণ চেষ্টায় সে পিছন দিকে ঘাড় ঘোরালো। জানালার তাকে কাকেশ্বর স্থির হয়ে বসে রয়েছে। শুধু বসেই নেই, সে একদিকে ঘাড় কাত করে এক দৃষ্টে ঘরের ভেতরের ঘটনাবলী পর্যবেক্ষণ করছে। এক মুহূর্তে তার লাল রঙা পুঁথি চোখের দৃষ্টি সরাসরি জয়িতার মুখের উপর নিবদ্ধ হলো, যেন সে বুঝে নিতে চাইছে জয়িতাও কোনোভাবে অদিতির সম্ভাব্য কোনো শত্রু হতে পারে কিনা। আপনারা শুনলেন লেখক ঐশিক মজুমদারের কলমে কাগেশ্বর। গল্পের নাট্য রূপান্তর করেছেন পূর্বা তালুকদার ও আমি অমিত সরকার। সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা সাহা, অধ্যায় সাহা, কৌশিক ব্যানার্জি, শুভদীপ ঘোষ, মীনাক্ষী ব্যানার্জি ও বর্ষা। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় সায়ন দত্ত। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।